ভারতের ভেতরে যারা বিমান যাত্রা করেন তারা আজকাল তাদের জীবনের সবচেয়ে খারাপ দিনগুলি দেখছেন। লক্ষ লক্ষ মানুষ, মহিলা, শিশু, বৃদ্ধ দেশের বড় বড় এয়ারপোর্টের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন, কিংবা এয়ারপোর্টের মধ্যেই রাত কাটাচ্ছেন নিজেরা ফ্লাইটের অপেক্ষায়। হাজার হাজার মানুষের ফ্লাইট 18 থেকে 20 ঘন্টা দেরি হচ্ছে। অনেকে অনেকক্ষণ অপেক্ষা করার পর জানতে পারছেন তাদের ফ্লাইটটাই বাতিল হয়ে গেছে। কেউ নিজের বিয়েতে পৌঁছাতে পারছেন না, কারো পরীক্ষা মিস হয়ে গেছে, কারো বা কানেক্টিং ফ্লাইট হাতছাড়া হয়ে গেছে, কারো ব্যবসায়িক মিটিং বাতিল হয়েছে। বহু পরিবার ছুটিতে যেতে পারেননি, আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেননি। গত কয়েকদিনে এয়ারপোর্টগুলোর বিশৃঙ্খলা এমন পর্যায়ে গেছে যেগুলো আর এয়ারপোর্টের মতো লাগছে না, বরং কোনো বাস টার্মিনালের মতো দেখাচ্ছে। কেউ মাটিতে শুয়ে আছে, কেউ স্টাফদের সঙ্গে ঝগড়া করছে, কেউ ধর্নায় বসেছে, কেউ চিৎকার চেঁচামেচি করছে। সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ নিজের দুর্ভোগের কথা শেয়ার করেছেন। ডিসেম্বরের প্রথম কয়েকদিনেই ইন্ডিগোর 2000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অন্য এয়ারলাইন্সগুলোর যে ফ্লাইট চলছে সেগুলোর ভাড়াও 10 থেকে 20 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এমন অবস্থা হয়েছে যে দিল্লি থেকে রাঁচি, গুয়াহাটি বা অমৃতসরের যাত্রা লন্ডন যাত্রার থেকেও বেশি খরচ পড়ে যাচ্ছে। সরকার এখন তড়িঘড়ি এই অন্য এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে, দয়া করে দিন দুপুরে ডাকাতি করো না। পরিস্থিতি সামাল দিতে সরকার মূল্য নিয়ন্ত্রক পদ্ধতিও চালু করেছেন। কিন্তু এই সংকটের পিছনে না তো পাকিস্তানের না তো চায়নার হাত আছে। এটা কোনো সাইবার আক্রমণ বা প্রাকৃতিক বিপর্যয়ও নয়। এর আসল কারণ হলো একটা এয়ারলাইন্সের দাদাগিরি এবং তার সঙ্গে সরকারের ব্যর্থতা। এবার প্রশ্ন আসবে, সরকারকে টেনে আনার কি দরকার? এটা তো ইন্ডিগোর ভুল। আপনারা হয়তো বলবেন, মোদিজি তো আর এসে নিজে প্লেন ওড়াবেন না। কিন্তু যারা প্লেন ওড়াচ্ছেন, যারা দেশের বিমান চলাচলের অর্ধেকেরও বেশি অংশ নিয়ন্ত্রণ করছেন, যারা এক প্রকার মনোপলি তৈরি করছেন, তাদের এত ক্ষমতা দিল কে? ভাবুন তো, একজন বিরোধী নেতা যদি এত ক্ষমতা দেখাতেন তাহলে 24 ঘন্টার মধ্যে জেলে চলে যেত। কিন্তু এয়ারলাইন্স সহ ভারতবর্ষের অনেক সেক্টরে এমন মনোপলি তৈরি হওয়ার সুযোগ কে দিল? সরকারই তো। যদি একটি কোম্পানি অ্যাভিয়েশন সেক্টরে 60 থেকে 65% বাজার নিয়ন্ত্রণ করে, তাহলে সে তো নিজের মতোই চলবে, এটাই স্বাভাবিক। ইন্ডিগোও তাই করছে। কৃষকরা নিজেদের অধিকার আদায় করতে 1 বছর লড়েছেন, 800-র বেশি মানুষ মারা গেছেন। তারপর সরকার সেই আইন প্রত্যাহার করে, আর এখানে ইন্ডিগো মাত্র 2 দিনেই সরকারকে দাবিয়ে দিল। এবার আসি আসল জটিলতার। এই সংকট কি সত্যিই স্বাভাবিক, নাকি ইচ্ছে করে বড় করা হয়েছে? সমস্যা শুরু হয় জানুয়ারি 2024-এ ভারত সরকারের ডিজিসিএ নতুন এফডিটিএল রুলসের কারণে। এই নিয়মে বলা হয় যে পাইলটদের ন্যূনতম 48 ঘন্টা বিশ্রাম দিতে হবে। নাইট ডিউটির সময়সীমা রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত করতে হবে। সপ্তাহে রাতের যে ল্যান্ডিং সেটা 6টা থেকে কমিয়ে এক পাইলটকে বা ক্রু স্টাফকে 2টি করতে হবে। কোনো পাইলট 2 রাতের বেশি একটানা নাইট ডিউটি দেওয়া যাবে না। রোস্টার যে পরিবর্তন হবে সেই পরিবর্তিত রোস্টারগুলোকে কোয়ার্টারলি জমা দিতে হবে। এটা করা হয়েছে যাতে পাইলটরা অতিরিক্ত চাপ না নিয়ে নিরাপদে ডিউটি করতে পারে। এটা প্যাসেঞ্জারদের ক্ষেত্রেও একটা বড় সেফটির ব্যাপার। কিন্তু এয়ারলাইন্সগুলোর কাছে এটা ছিল একটা বড় মাথা ব্যথা। তারা বলল নতুন স্টাফ লাগবে, নতুন রোস্টার লাগবে, সময় লাগবে। সরকার সময়ও দিল, অন্যান্য এয়ারলাইন্স সেটা করলো, কিন্তু ইন্ডিগো একমাত্র কোম্পানি যারা এই পরীক্ষায় ভয়াবহভাবে ফেল করলো। ইন্ডিগো 2টো কারণ দেখালো। এক, ইন্ডিগো খুব বড় নেটওয়ার্ক চালায়, 2300-রও বেশি ফ্লাইট, নাইট ফ্লাইট ওদের সব থেকে বেশি। একটা ফ্লাইট দেরি হলে বাকি 3-4টেও দেরি হয়। নতুন রুলসে একটা ফ্লাইট দেরি হলে নতুন লোক আনতে হবে, সেটা ব্যয়বাহুল। ডিসেম্বর মাসে এমনিতেই ফগ, টেকনিক্যাল সমস্যা, অতিরিক্ত চাহিদা, স্টাফ সংকট সব একসাথে লাগে। ফলে
80% অন টাইম থেকে তারা নেমে যায় 8%-এ। ইন্ডিগোর দাবি সিস্টেম রিবুট করতে আরও সময় লাগবে, কিন্তু পাইলটদের ব্যাখ্যা রুলস জানুয়ারি থেকেই নোটিফাই হয়েছিল, কিন্তু ইন্ডিগো স্টাফ বাড়ায়নি, স্টাফ হায়ারিংই করেনি। ফেস্টিভ্যাল ও ভ্যাকেশন সিজনে ট্রাফিক বাড়লেও পাইলট বাড়েনি। তাদের কথায় স্টাফরা কোম্পানির আচরণে ভীষণ হতাশ। রিপোর্ট অনুযায়ী মুম্বাই ও নাসিকে স্টাফেরা মাস ক্যাজুয়াল লিভ শুরু করে। ইন্ডিগোর হাতে ব্যাকআপ ছিল না, তাই পুরো সিস্টেমই ভেঙে পড়ে। অভিযোগ, ইন্ডিগো ইচ্ছে করেই এই সংকট বাড়তে দিয়েছে যাতে সরকার রুলস পিছিয়ে নেয়। ফলস্বরূপ ডিজিসিএ ফেব্রুয়ারি পর্যন্ত রুলস স্থগিত করেছে, মানে ইন্ডিগো জিতে গেছে। সরকারের ভঙ্গিমা দেখে যা মনে হচ্ছে তারা ইন্ডিগোর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো ইন্ডিগো এত বড় হলো কিভাবে? ইন্ডিগোর ভারতে অ্যাভিয়েশনের সবচেয়ে বড় সাফল্য 2005-এ শুরু। 2006-এ প্রথম ফ্লাইট। শুরুতেই কম খরচ, বেশি শৃঙ্খলা, পাংচুয়ালিটি, এই 3 রত্নে সফল হয়। 2014-র পরে উড়ান স্কিমে সবচেয়ে বেশি লাভ ইন্ডিগোই তোলে। এদিকে জেট, কিংফিশার, সাহারা, গো এয়ার একটার পর একটা বন্ধের দিকে চলে যায়। ছোট কোম্পানিগুলো তো বন্ধ হয়েই যায়। আজ ভারতীয় অ্যাভিয়েশন দুটো কোম্পানিই চালাচ্ছে। এক ইন্ডিগো, যে 60-65% অধিকার করে আছে, আর টাটা এয়ার ইন্ডিয়া, যে 25-30% অধিকার করে আছে। স্পাইস জেট কোনোভাবেই বেঁচে আছে ভোডাফোনের মতো। এটাই ভারতের নতুন অর্থনীতি, ওয়ান সেক্টর ওয়ান প্লেয়ার। টেলিকমে যেমন জিওর পর বাকিরা শেষ। সিমেন্টে কয়েকটা বড় গ্রুপ আছে, এসিসি ও অম্বুজা এখন আদানির মালিকানায়। পোর্ট, এয়ারপোর্ট, লজিস্টিক সব বড় বড় জায়গা 1-2 ব্যবসায়ীর হাতে। এর ফলে কি হচ্ছে, চাইলে তারা যখন খুশি দাম বাড়িয়ে দিতে পারে। গ্রাহকরা কি করবে? তাদের কাছে তো আর কোনো বিকল্পই থাকবে না। শেষ কথা, ভারতের বহু সেক্টরে ছোট ছোট কোম্পানিগুলোকে ধীরে ধীরে সরিয়ে বড় বড় মনোপলি বা ডুওপলি তৈরি হতে দেওয়া হচ্ছে। এতে লাভ কার? কয়েকজন ব্যবসায়ীর, আর ক্ষতি আমার, আপনার, সাধারণ মানুষের। চাইলে আপনি চিৎকার করুন, কিন্তু বিকল্প যদি না থাকে তাহলে নিজের পকেটেই মার খাবে। বিষয়টি অনেক গভীর, তাই ভাবুন, ভাবা শুরু করুন। আজ এই পর্যন্তই। এমন বিশ্লেষকমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।